একদিকে ট্যাংরা হত্যাকাণ্ড নিয়ে উত্তাল রাজ্য, অন্যদিকে রাজনীতিও থেমে নেই। কোনো প্ল্যাকার্ডে লেখা রোহিঙ্গা মুক্ত বাংলা চাই, কোনোটাতে আবার লেখা শাসক তৃণমূলের হাত ধরে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধ করো, কোনোটায় লেখা পশ্চিমবঙ্গকে গুলশান কলোনি বানানো চলবে না। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগে প্ল্যাকার্ড হাতে এভাবে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে ফের রাজ্য সরকারকে আক্রমণ শানালেন বিরোধী দলের বিধায়করা। বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে স্লোগান তুললেন তারা। গুলশান কলোনির মতন শত শত কলোনি এই পশ্চিমবঙ্গে গড়ে তোলা হচ্ছে। অনুপ্রবেশ আমাদের রাজ্যের জনবৈচিত্র্যকে পরিবর্তন করছে এবং পশ্চিমবঙ্গে আজকে হিন্দু উপাসনা পদ্ধতি, আচার পদ্ধতির উপরে যে আক্রমণ হচ্ছে তার পেছনে এই অনুপ্রবেশ একটা বড় কারণ বলে আমরা মনে করি। পুলিশি নিরাপত্তায় সরস্বতী পুজোর যে ছবি উঠে এসেছে তা নিয়েও দুদিন আগেই পরস্পরকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এই আবহেই এদিন বিধানসভা গেটে অনুপ্রবেশ ইস্যুতে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। হিন্দুদের এই সংঘর্ষ দিদির প্রাণে ভয়, আরে দিল্লির মতো বাংলাতেও ঘটবে পরাজয়। বিজেপি বলছে অনুপ্রবেশ বেড়েছে, অনুপ্রবেশ রোখার দায়িত্ব বিএসএফ এর, অর্থাৎ বিজেপির রাজনৈতিক আক্রমণ যদি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু তার দায় হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং অমিত শাহ দফতরের। আবার বিএসএফ বলছে না না অনুপ্রবেশ কমেছে, কারণ এটা তাদের ঘাড়ে পড়ে যাচ্ছে। তাহলে এটা তো সব আত্মঘাতী গোল করে ফেলেছে বিজেপি। বৃহস্পতিবার অনুপ্রবেশ ইস্যুতে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। আর এদিনই অনুপ্রবেশ নিয়ে দিল্লিতে অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বিএসএফ এর মুখে শোনা গেল সম্পূর্ণ উল্টো সুর। পশ্চিমবঙ্গে আজকে হিন্দু উপাসনা পদ্ধতি, আচার পদ্ধতির উপরে যে আক্রমণ হচ্ছে তার পেছনে এই অনুপ্রবেশ একটা বড় কারণ বলে আমরা মনে করি। Across the border, all over, the infiltration has gone down, substantially down, and this has been done with the very active help of BJP. মোহাম্মদ ইউনুসের আমলে একদিকে বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা, মন্দির বাড়িতে ভাঙচুর, আগুন, আবার সীমান্তে কখনো কাঁটাতার লাগানো নিয়ে কখনো পাচার রুখতে গিয়ে একাধিকবার সংঘাতে জড়িয়েছে বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ। মালদার সুখদেবপুর, কোচবিহারের মেখলিগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে গীতালদহ বারবার আক্রান্ত হয়েছে বিএসএফ। এই চাপানুতরের আবহে দিল্লিতে 3 দিন ধরে বৈঠকে বসে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। আলোচনায় উঠে আসে অনুপ্রবেশ থেকে শুরু করে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রসঙ্গ। Infiltrations have not been increased, but that's a feeling or public perception that happened the way this attacks on minority, which was not really true. BJP along with the other law enforcement agencies of Bangladesh have convinced and motivated the minority people that whatsoever you have no fear for which you need to be migrated. After 5th of August, the forces on both the sides have operationally deployed to stop and curb any kind of infiltration. Across the border, all over, the infiltration has gone down. This has been done with the very active help of BJP. একদিকে খোদ অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বিএসএফ এর ডিজি অনুপ্রবেশ কমার কথা বলছেন, অন্যদিকে বাংলার বিজেপি বিধায়করা অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি বলছে অনুপ্রবেশ বেড়েছে, ভুলে গেছে অনুপ্রবেশ রোখাটা বিজেপির সরকার, হোম মিনিস্ট্রি, বিএসএফ এর দায়িত্ব, রাজ্য পুলিশের নয়। সীমান্ত পাহারা দেয়া, উল্টে নিজেদের দখলের এলাকা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। তো তাহলে আবার বিএসএফ দিল্লিতে বলছে আমরা অনুপ্রবেশ কমিয়েছি, তারা আবার রাজ্য বিজেপির এইসব অভিযোগকে উড়িয়ে দিচ্ছে। তো এই তো নিজেদের মধ্যে আত্মঘাতী গোলের লড়াই চলছে এদের। অনুপ্রবেশ না ঘটলে পরে ডেমোগ্রাফি কীভাবে চেঞ্জ হলো? তো অনুপ্রবেশ বছরের পর বছর ধরে চলছে। হ্যাঁ, আমাদের সরকার আসার পর অনেকটা কার্ড হয়েছে, কিন্তু বিষয় হচ্ছে একজনও কেন ঢুকবে, একটিও অনুপ্রবেশ কেন হবে? একটিও অনুপ্রবেশ হবে না, হওয়ার প্রয়োজন নেই। দেখুন, উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে, আমরা মানুষের প্রতিনিধি। জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার।
2026-এর বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গের বিজেপি বিধায়কের মুখে ফের পৃথক উত্তরবঙ্গের প্রসঙ্গ। অতীতে নিজেই উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছিলেন। এবার ডাবগ্রাম ফুলবাড়ির সেই বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় দাবি করলেন, মানুষ চাইছে পৃথক উত্তরবঙ্গ হোক, কেন্দ্রশাসিত অঞ্চল হোক উত্তরবঙ্গ। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট নিয়ে আলোচনায় উত্তরবঙ্গের প্রসঙ্গ তোলেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত। উত্তরবঙ্গের মানুষের দাবি হয় উন্নয়ন করুন, না হলে আমাদের আলাদা করে থাকতে দিন। বছরের পর বছর উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত। মানুষ বলছে আপনারা কি করছেন, আপনারা বিধানসভায় আপনাদেরকে পাঠিয়েছি, আপনারা অন্তত চিন্তা ভাবনা করুন, গিয়ে বলুন যে তারা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে দিই, এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক, যেভাবে গোয়া টোয়া চলছে সেভাবে চলবে। বাংলাকে ভাগ হতে দেবো না, এটা আমাদের শপথ, কোনোভাবেই দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিয়েছে, সেটা বাংলার মানুষ চায়ও না, উত্তরবঙ্গের মানুষ চায়ও না। ওটা যে বলছেন না লোকাল মানুষের প্রতিনিধি হিসেবে বলছি, লোকাল মানুষ মানে বিজেপি লোকালই বলছি, বাইরে কেউ বলছে না। 2019 অব্দি উত্তরবঙ্গের দাপট ছিল বিজেপির। সেবার লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে 7টিতেই জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু তারপর থেকে উত্তরবঙ্গে থাবা বসাতে শুরু করে তৃণমূল। 2021-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গের 27টি আসনে জেতে তৃণমূল, বিজেপি জেতে 26টিতে। তারপর উপনির্বাচনে ধূপগুড়ি এবং মাদারিহাট কেন্দ্র দুটিও বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। 2024-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপির আসন 7 থেকে কমে হয় 6। এবার দরজায় কড়া নাড়ছে 26-এর বিধানসভা ভোট। তার আগে ফের বিজেপি বিধায়কের মুখে পৃথক উত্তরবঙ্গের প্রসঙ্গ। টোটালটা ভোটের গিমিক, যত যাই করুক বিজেপি এবার উত্তরবঙ্গ থেকে খালি হাতে ফিরবে। তাদের এতগুলো এমপি ছিল, এমপির সংখ্যা একটা কমেছে, এখনও তাদের এমপির সংখ্যা বেশি। তারা উত্তরবঙ্গের জন্য কি কাজ করেছে, মাইক্রো লেভেলে এবং ম্যাক্রো লেভেলে তারা কোন কাজটা করেছে উত্তরবঙ্গের জন্য? এখানে একটা আইআইটি তারা কেন করতে পারেনি? এখানে একটা এইমস তারা কেন করতে পারেনি? বিজেপি তো বারবার করে একই ধরনের কথা বলে আসছে। এসব কথা বলা হচ্ছে যত বারবার দেখা গেছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যখনই নির্বাচন সামনে আসে তখন তারা এই সমস্ত প্রশ্নগুলো তুলে থাকে। ঠিক একইভাবে 2021 সালে তুলেছিল, তার আগে 2019 সালে লোকসভায় তুলেছে, তার আগে 2014 সাল, সেই সময়তেও কিন্তু 2009 সালেও কিন্তু এই পৃথক রাজ্যের দাবি কিন্তু বিজেপি তুলেছিল। পৃথক উত্তরবঙ্গের দাবি অতীতে একাধিক বিজেপি নেতা নেত্রীর মুখে উঠে এসেছে। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের কি মত? উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দু জায়গাকেই খুশি রাখতে কি বিশেষ কৌশল? দেখুন, আমাদের স্ট্যান্ড তখনও যা ছিল এখনও তাই আছে, যে আমরা মনে করি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি যেভাবে পশ্চিমবঙ্গকে তৈরি করে গেছিলেন, রেখে গেছিলেন, আমরা পশ্চিমবঙ্গকে সেই রূপেই আগামী দিনে রাখতে চাই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পার্ট অর্থাৎ উত্তর পার্টটা ডেভেলপমেন্টালি অনেকটা পিছিয়ে আছে। তার জন্য যদি কোনো রকম চিন্তাভাবনা আলাদা করে করা যায় সেটা করা যেতে পারে, কিন্তু আমরা রাজ্যভাগের পক্ষে নই। দুজন বিধায়ক স্পষ্ট দাবি তুললেন, কোনো অ্যাম্বিগুইটি নেই, এবং দিলীপ ঘোষ কার্যত সেই দাবির মধ্যে যে একটা যুক্তি আছে সেটাকে মান্যতা দিলেন। দেবজিৎ সরকার, পুরো বিষয়টা যদি রাজনীতির ছাঁকনির বাইরে রেখে যদি আমরা দেখি, তাহলে একটা সোশিও ইকোনমিক পর্যালোচনা করা দরকার। এখানকার মানুষ, মানে আমরা যারা কলকাতা এবং তার 30 কিলোমিটার ব্যাসের মধ্যে থেকে সারা বাংলাকে মাপতে দৌড়ই, তাদের থেকে একটুখানি আলাদাভাবে ভাবতে হবে। কোচবিহার বা আলিপুরদুয়ার থেকে যে ছেলেটি বা যে মেয়েটিকে সারাদিন 1.5 দিন ধরে জার্নি করে এসে, অবশ্যই ট্রেনে এসে কলকাতা একটা পরীক্ষা দিতে বসতে হয়, এবং তারপরে যখন স্যাটেলাইট কোনো ব্যবস্থা ওখানে সেরকমভাবে তৈরি করা হয় না, যেখানে নবান্নের অন্যরকমভাবে বা রাইটার্সের আরেকটা পার্ট হিসেবে উত্তরকন্যা বানানোর পরেও অর্ধেকের ওপর যারা ক্যাবিনেট নেতা মানে মন্ত্রী তারা ওখানে গিয়ে পৌঁছতে পারেন না, যারা বিভিন্ন সময় বিভিন্ন সময়তেই ডালখোলাটাকে, রাস্তাটা ডালখোলার যে জ্যাম, সেই জ্যামটাকে ঠিক করার জন্য ব্যবস্থা নেননি। আগে 34 বছর ছেড়ে দিন, গত সদ্য 11 বছরে কি হয়েছে সেটা আমরা জানি। তো এইরকম একটা জায়গায় মানুষ যখন হতাশায় পড়েন এবং হতাশার থেকে সেই এলাকার মানুষ, সেই এলাকার জনপ্রতিনিধি যখন সেই কথাগুলো বলে ওঠেন, তখন হই হই করে কেন বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ হচ্ছে বলে না। দেবজিৎ, এই যে দুটো যুক্তি তুমি দিলে, আমি বলছি যে তোমার মনে হয় যে যদি দুটো বাংলা হয়, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, তাতে এই সমস্যাগুলো সব সমাধান হবে নাকি এটা পলিটিক্যাল উইলের ব্যাপার, রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার? আমি আবারও বলতে চাই যে এটা একটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার। যদি রাজনৈতিকভাবে
উত্তরপ্রদেশও তো বিশাল বড় জায়গা, বিহারও তো অনেকটাই বড়। আমাদের এটা ঘটনা, জিওগ্রাফিক্যালি আমাদের যে রাজ্য সেটা একটা লম্বা উল্লম্ব একটা রাজ্য, সেখানে সব জায়গা থেকে কলকাতা থেকে কন্ট্রোল করা সম্ভব নয়, কিন্তু সেই জন্যই তো স্যাটেলাইটের কথা ভাবা হয়েছিল। একটা ভয়ানক কথা এরা যারা বলছেন রাজ্য ভাগের কথা, কোনো রকমই এই রাজ্য ভাগ হবে না। আমরা বলি যে প্রশাসনিকের ক্ষেত্রে প্রশাসনিকের দায়িত্বে যিনি রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী, জেলার ক্ষেত্রে যেমন একটা নতুন করে জেলা তৈরি প্রশাসনিক কাজের সুবিধে করার জন্য সেটা হয়েছে। আর আজকের দিনে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, যেভাবে বেকেন্দ্রীকরণ হয়েছে, যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে, আমাদের আগে এখন আর কলকাতা কেন্দ্রিক স্বাস্থ্য দেখবেন না, শিক্ষা দেখবেন না, এই বেকেন্দ্রীকরণ হয়েছে। সুমন বাবু, আমি যেটা বলছি যে এত উত্তরবঙ্গ নিয়ে চিন্তা, চা শিল্প নিয়ে চিন্তা নয়, চা বাগানগুলো, পাট শিল্প, চা শিল্প, এগুলো নিয়ে চিন্তা নেই, শুধু ভাগ করো ভাগ করো। দিদি একটু অ্যালাউ করুন। প্রথমত ভাগ করার কথা কেউ বলেনি, হতাশার কথা বলেছে। দ্বিতীয়ত বলি যে আপনারা তো মনে আছে গত বিধানসভা নির্বাচনের সময় মমতা দেবীর পায়ে চোট লেগেছিল, যার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হুইল চেয়ার নিয়েছিলেন, মনে আছে? সেদিন ওই প্রায় 180 কিলোমিটার উনি উড়ে এসেছিলেন, উত্তরবঙ্গে যেতে হবে না, দীঘার কাছ থেকে উড়ে এলেন কলকাতাতে, পায়ের একটা গুঁতো লেগেছে বলে। সব জায়গাতে মাল্টি স্পেশালিটি হসপিটাল, আপনারা সুপার স্পেশালিটি এইসব লিখেছেন, উত্তরবঙ্গে কারোর হার্ট অ্যাটাক হলে তাদের কলকাতায় আসতে হয় দিদি, বিশ্বাস করুন। শুনুন, আমি একজন ডাক্তার, এই বিভ্রান্তিটা ছড়াবেন না, কারণ দুটো কথা, একটা দুটো অপরাধ করছেন। এক হচ্ছে আপনি মেডিকেল এক্সপার্টিজ কে চ্যালেঞ্জ করছেন, এক হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল রেডিও, ডাক্তারদের চিকিৎসাটাকে আপনারা চ্যালেঞ্জ করছেন না, আপনি বিভ্রান্তি তৈরি করবেন না। আজকে স্বাস্থ্য সাথী, আজকে আপনাদের কি প্রবলেম সমস্যা জানেন তো? স্বাস্থ্য সাথী যেইভাবে স্বাস্থ্য যেখানে এক্সপার্টাইজ নেই, না না, রেফারেল যদি হয়ে থাকে সে রেফারেল কেউ প্রশ্ন করা হচ্ছে, আপনি বাদ দিন, রেফারেল যদি হয় কেন বেশি রেফারেল হবে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরেও সমান তালে চলছে চাপানুতোর। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। মহাকুম্ভকে, অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বললে কেন মমতা ব্যানার্জি জবাব দাও। হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার। মুখ্যমন্ত্রীর মৃত্যুকুম্ভ মন্তব্য ঘিরে বৃহস্পতিবারও উত্তপ্ত থাকলো বিধানসভা। অধিবেশন কক্ষের বাইরে প্রথমে বিক্ষোভ ও পরে রাজ্যপালের কাছে নালিশও জানালেন বিজেপি বিধায়করা। তার এতটুকু অনুতাপ নেই, যদি ভুল করেও বেরিয়ে গিয়ে থাকে সেটা প্রত্যাহার করার কি আছে? এটা তো বিজেপি বা কোনো রাজনৈতিক দল বা বিরোধী দলনেতা বা কোনো এমএলএ বা বিজেপির কোনো নেতার কাছে বা রাষ্ট্রবাদী সংগঠন, সনাতন সংগঠনের কাছে আত্মসমর্পণ নয়, সমগ্র হিন্দু কমিউনিটির উপরে আপনি আঘাত করলেন। প্রথমে পুণ্যস্নান করতে গিয়ে অন্তত 30 জনের মৃত্যু, তারপর হট এয়ার বেলুন ফেটে পুড়ে জখম, তারপর কুম্ভের পথে নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ফের বহু মানুষের মৃত্যু। কুম্ভ মেলাকে ঘিরে একের পর এক ঘটনায় যখন একযোগে যোগী ও মোদী সরকারকে নিশানা করছে বিরোধীরা, তখনই মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে কুম্ভে অব্যবস্থার অভিযোগ তুলে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। কুম্ভ মেলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করতেই তার তীব্র বিরোধিতা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। यानी सनातन धर्म के इस महायोजन को फालतू उनको दिखाई देता है और इनके एक और सहयोगी उससे भी 2 कदम आगे आकर के कहती हैं कि महाकुंभ मृत्यु कुंभ में बदल गया है। ये क्या है? समाजवादी पार्टी, कांग्रेस, आरजेडी और टीएमसी के नेताओं के द्वारा सनातन धर्म के जुड़े हुए सबसे बड़े आयोजन के प्रति दिए गए।
এবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে বিধানসভায় বিক্ষোভ দেখালো বিজেপি। শুভেন্দু অধিকারী নেতৃত্বে প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন বিজেপি বিধায়করা। প্ল্যাকার্ডে লেখা, মহাকুম্ভের অপমান মানবে না এই হিন্দুস্তান। মহাকুম্ভকে, অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বললে কেন মমতা ব্যানার্জি জবাব দাও। হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার। এরপর রাজভবনে যান তারা। বিধানসভার কার্যবিবরণী থেকে যাতে মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য বাদ দেওয়া হয়, রাজ্যপালের কাছে তার আর্জি জানায় বিজেপি। 100 কোটিরও উপরে গোটা পৃথিবীর সনাতন, তাদের আস্থায় আঘাত দিয়ে মৃত্যু শব্দ ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মতো গৌরবের পীঠস্থান, ঐতিহ্যের পীঠস্থান, মর্যাদার পীঠস্থানে মৃত্যুকুম্ভটা যে রেকর্ড করিয়ে দিয়ে গেলেন, কেউ চিরদিন থাকবে না, বিধানসভার রেকর্ডে এটা থাকবে। 40 ঘন্টা অতিবাহিত, আর কোনো তাপ নেই, উত্তাপ নেই, কোনো তার অনুশোচনা নেই। রাজ্যপাল মহোদয় প্রপারলি স্পিকারকে বলুন এক্সপাঞ্জ করতে, আমরা চাই না রেকর্ডে থাকুক। মাননীয় মুখ্যমন্ত্রী কুম্ভ, প্রয়াগ, মা গঙ্গা কাউকে কোনো অসম্মান করেননি। তাদের পবিত্রতা নিয়ে কোথাও কোনো রকম অসম্মান, অশ্রদ্ধার কোনো প্রশ্নই ওঠে না। মমতা বন্দ্যোপাধ্যায়ও কুম্ভকে প্রণাম জানান। বিজেপি সরকারের ব্যর্থতার ফলে, মনিটরিংয়ের ব্যর্থতার ফলে, ইনফ্রাস্ট্রাকচারের ব্যর্থতার ফলে, ক্রাইসিস ম্যানেজমেন্টের ব্যর্থতার ফলে এই যে পদপিষ্টের পর পদপিষ্ট, ম্যাসাকারের পর ম্যাসাকার, সঠিক তথ্য জানা যাচ্ছে না, সংখ্যা জানা যাচ্ছে না, ডেথ সার্টিফিকেট হচ্ছে না, পোস্টমর্টেম হচ্ছে না, এই অব্যবস্থাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন। এই অব্যবস্থাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মৃত্যুকুম্ভ। যদিও বিজেপি বিধায়কদের সঙ্গে সাক্ষাতের আগেই কুম্ভ মেলা নিয়ে মুখ খোলেন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মৃত্যুকুম্ভ বলেছেন, তখন রাজ্যপাল একেবারে উল্টো শব্দ ব্যবহার করে কুম্ভ মেলাকে মৃত্যুঞ্জয় মেলা হিসেবে তুলে ধরলেন। I do not want to enter into a controversy. In a democratic setup, the Chief Minister is entitled to have his own, her own analysis of any situation based on the political doctrines which they uphold. I welcome that. That's the beauty of democracy. I, as a devout person who shares the great heritage of India, I feel this Kumbh Mela is Mukti Mela. This Kumbh Mela is Mrityunjay Mela. কুম্ভ মেলার আয়োজন নিয়ে যোগী আদিত্যনাথের সরকারের যে সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তাকে কার্যত সমর্থন জানিয়েছেন জ্যোতির্পীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হয়েছে সন্ন্যাসীদের আরেকটা অংশ। आइए आइए आइए, अब दोबारा नहीं मिलेगा मौका। और उसके बाद कोई देखने वाला नहीं कि लोग मर गए तो उस मृत्यु को छिपाने का भी काम आपके द्वारा किया गया, जो घोर अपराध था। तो ऐसी परिस्थिति में कोई अगर इसको कोई संज्ञा देता है तो हम गलत नहीं कह पाएंगे। मुझे लगता है कि पश्चिमी बंगाल के आगामी विधानसभा चुनाव आपके राजनीतिक कैरियर के लिए मृत्यु कुंभ ही साबित हो, ये मैं तीर्थराज प्रयाग और भगवान ভোলেনাথ से यही कामना करता हूं। কোথাও কি মনে হচ্ছে যে রাজ্যের পলিটিক্যাল ন্যারেটিভটা ক্রমশ আমাদের চোখের সামনে পাল্টে যাচ্ছে? মানে তৃণমূলের ইউএসপি ছিল লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, মূল স্লোগান ছিল উন্নয়ন। আজকে বিশ্বনাথ দা ওয়াজ রাইট যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় বলতে হলো আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, বাবার কাছ থেকে চণ্ডীপাঠ শিখেছি। আশঙ্কা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বিজেপির ট্র্যাপে পড়ে যাচ্ছে না তো? মানে হিন্দুত্বের রাজনীতিকে কিন্তু নরম হিন্দুত্ব দিয়ে কমব্যাট করা যায় না, কেউ পারেনি। এটা উল্টো হওয়া উচিত, বিরোধী শাসক। অর্থাৎ এই ন্যারেটিভটাকে সামনে নিয়ে এসেছে কে? সামনে নিয়ে এসেছে বিজেপি, এবং আপ্রাণ চেষ্টা করছে যে পুরো জিনিসটাকে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিতে নিয়ে এসে মূল ভোক্তা বা মূল যে রাজনৈতিক এখানকার যে মেরুকরণের জায়গাটা, ওটাকে নিয়ে আসা ধর্মের। সেটা তো মারাত্মক। অর্থাৎ কোন দিকে রাজনীতি এগোবে সেটা নির্ধারণ করে দিচ্ছে বিরোধী বিজেপি। কোন জায়গা থেকে করছে? একটা ছোট্ট যে দুদিন ধরে আজকে আমরা যে সমস্ত ঘটনা দেখছি, বিধানসভায় যেভাবে দেখছি ঘটনা একটার পর একটা, উনি যে মোশনের মধ্যে যে কথাটা বলে উনি বহিষ্কৃত হয়েছেন, সরস্বতী পুজো নিয়ে কথাকে বলছি, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। 2 কোটি থেকে 3 কোটি সরস্বতী পুজো হয় গড়ে পশ্চিমবাংলায়, এই 2025 সালেও হয়েছে। তার মধ্যে কয়েকটা জায়গায় যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা ঘটনা এটা
সংবাদ মাধ্যমে এসেছে, আপনারাও দেখিয়েছেন। সেটা হচ্ছে বর্ধমানে সরস্বতী মূর্তি ভাঙতে গিয়ে গ্রেপ্তার হয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষ। আমি সব বুঝলাম, কিন্তু তার জন্য শুভেন্দু অধিকারী সহ 4 জনকে 30 দিনের জন্য সাসপেনশনের সিদ্ধান্ত। গণতান্ত্রিক সাসপেনশন, দেখুন এই ঘটনাটার পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ঘটনাটার অভিঘাত কতটা হতে পারে, সেটা যদি উনি সত্যি সত্যি সচেতন হতেন শুভেন্দু অধিকারী, তাহলে শুভেন্দু অধিকারী এইভাবে কথা বলতেন না। কিন্তু উনি বলার সুযোগ পেয়ে গেলেন যে দেখুন বিরোধী শূন্য করার জন্য বিরোধী দলনেতাকে 30 জনের জন্য সাসপেন্ড করে। মাননীয় স্পিকারের সিদ্ধান্ত, কিছু বলার নেই, কিন্তু আমি বলছি আমি এই কথাটা শুভেন্দু বাবু এই কথা বলার তো সুযোগ পেলেন। যে ইস্যুটা তুললেন সেটা তো সম্পূর্ণ মিথ্যের ভিত্তিতে তৈরি করা একটা ন্যারেটিভ, যে ন্যারেটিভটা ওরা খাওয়াচ্ছেন। বিরোধী দলনেতা বলেছেন, গতকাল বলেছেন, অন ক্যামেরা বলেছেন, এই সরকার মুসলিম লীগ 2 এর সরকার, এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার আনসারুল্লাহ বাংলার সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, এই সরকার হিন্দু বিরোধী সরকার। এই বাক্যগুলোকে উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে নালিশ করতে চলেছেন। আজকে বিধানসভায় ফ্লোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, আজকের যে বাংলার এই পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য এক এবং একমাত্র দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুমনদা, তোমাদের তো আর্কাইভ আছে, কি বলেছিল? যারা দুধ দেয় তাদের লাঠি খেতে আমি প্রস্তুত। তোমাদের আর্কাইভ থেকে বের করো। রেড রোডে নামাজ পড়তে গিয়ে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবার আহ্বান করেছে তারা কারা? কারা সেই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী যারা বলেছে এটা মিনি পাকিস্তান? কে সেই হুমায়ুন কবির যে বলেছিল হিন্দুদেরকে ভাগীরথীতে বইয়ে দেব? কে বলেছিল হামিদুল এখানে সারিয়াতি আইন চালু করবে? এরা কারা? আজকের দিনে দাঁড়িয়ে এটা কি তুমি মানবে যে অর্ণব যেটা বলেছে একেবারে সঠিক? এই যতগুলো কুবাক্য, যতগুলো একেবারে সাম্প্রদায়িক ধর্মীয় কট্টর শব্দ আসে, তত বিজেপি শক্তিশালী হয়। তার কারণ মেরুকরণ একদিকে হলে উল্টো দিকের মেরুকরণ হয়, সেটা সমস্ত সম্প্রদায়ের ক্ষেত্রে সমানভাবে সঠিক। ইতিহাস সাক্ষী। যে রাস্তায় মমতা ব্যানার্জি এই রাজ্যটাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে তাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। আর সেই শিক্ষা দেওয়ার প্রয়োজনে যে পথ দিয়ে উনি খেলেছেন সেই খেলাই ওনাকে খেলানো হবে। আজকের দিনে দাঁড়িয়ে উনি কি বলছেন? মানে খেলাটা তোমরাই খেলাচ্ছেন। যে খেলায় উনি নেমেছেন সেই খেলায় ওনাকে খেলানো হবে। উনি কে বলেছেন? বলেছেন শুভেন্দু অধিকারী যা বলছে সামলাতে পারবে তো? আমি আপনাকে এই অন ক্যামেরা বলছি, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে এক চুল হাত দিয়ে দেখো। सबका मालिक एक है, दीदी मोदी फेक है। मालिक হলো আরএসএস, আর দিদি ভাই মোদি ভাই বা শুভেন্দু অধিকারী সব ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা। মোহন বাগবাদ দুদিন আগে এসে আরএসএসকে শুধু ট্রেনিং দেয়নি, তৃণমূলকেও ট্রেনিং দিয়ে গেছে যে কীভাবে মেরুকরণটা বজায় রাখতে হবে। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজোর চাঁদা কে চুরি করবে তাই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপিটা ধর্মীয় রং দিয়ে দিল। মধ্য কলকাতা সিটি কলেজে আবার ওই তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে ছাত্ররা অভিযোগ করলো যে উনি টাকা নয় ছয় করছেন, বিজেপি একটা শব্দ খরচ করলো না। আবার বিজেপির যেখানে স্ট্রং হোল্ড আছে সেখানে তৃণমূল কয়েকটা জায়গায় এই সরস্বতী পুজোয় বাধা দিয়ে আরও বিজেপিকে মাইলেজ দিতে সাহায্য করলো। আপনি যেটা বলছিলেন সুমনদা, সফট হিন্দুত্ব দিয়ে কিন্তু কেজরিওয়াল টের পেয়েছে হারে হারে যে তার পরিণতি কি হয়। তার আগে কংগ্রেসও টের পেয়েছে। দিদিভাই দিদিভাই টের পাবে কিনা আমি জানি না। 34 বছরের বামফ্রন্টের লালাতঙ্ক তৃণমূল বিজেপিকে তাড়া করে আমি জানি, কিন্তু বিসর্জন দুর্গাপূজার মহরম একসাথে হয়েছে। তৃণমূলের জমানায় বিসর্জনের জন্য মহরম বন্ধ হয়েছে বা উল্টোটা হয়েছে। সেটাই তো বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে তোমরা এই আবহে আরো মার্জিনালাইজড হয়ে যাচ্ছ। এই পয়েন্টেই আসছি। আরজি করের মুভমেন্ট বিচারের দাবিতে কোনো ধর্ম বর্ণ ছিল না। তৃণমূল তাই নো হায়ার হয়ে গেছিল, বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি। তখনই আরএসএসকে নামিয়েছে, আবার তৃণমূল বিজেপিকে কি করে ব্যাক করতে হবে তার জন্য বিধানসভাটাকে ব্যবহার করেছে। বাজেট অধিবেশন চলছে বিধানসভায়, 7 লক্ষ কোটি টাকা মাথার উপর ঋণ, একটা শব্দ খরচ করেনি। 40 লক্ষ পরিযায়ী শ্রমিক, একটা শব্দ খরচা করেনি। চাকরি চুরি হচ্ছে বেকার যুবকের, একটা শব্দ খরচা হয়নি। 26,000 শিক্ষকের চাকরি কি হবে তাই নিয়ে কোনো আলোচনা নেই বিধানসভার ভেতর। এখন ধর্ম নিয়ে এর আগে দেখি যে বিধানসভায় দুই পক্ষ, ও বলছে তুই চোর, ও বলছে তুই চোর, আর আমরা বলছি দুটোই চোরে চোরে মাছ তুই দেবো, দুটোই চোর। কুম্ভ নিয়ে বিজেপিকে আক্রমণ, গঙ্গাসাগরের আয়োজনে ভূয়সী প্রশংসা, কৌশলে তৃণমূলের পাশেই দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মহাকুম্ভের কয়েকদিন যাওয়ার পর আমার মনে হয়েছে মহাকুম্ভটা পুরো মাত্রায় রাজ্য সরকার ফেল করে গিয়েছে যোগী আদিত্যনাথ। মহাকুম্ভের আয়োজনে খামতির অভিযোগ তুলে উত্তরপ্রদেশের যোগী সরকারকে আক্রমণ করতে গিয়ে তাৎপর্যপূর্ণভাবে বাংলা তৃণমূল সরকারের উদ্যোগে আয়োজিত গঙ্গাসাগর মেলার প্রশস্তি শোনা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গলায়।
আমি নিজে গঙ্গাসাগরে গেছিলাম, সেখানে যে ব্যবস্থা ছিল আমার মনে হয়েছিল সরকার যথেষ্ট তৎপর। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে থাকাকালীন তার কট্টর বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরির পর থেকে তার কঠোর সমালোচক অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছে কংগ্রেস হাইকমান্ড। সেই শুভঙ্কর সরকারের মুখেই এবার শোনা গেল তৃণমূল সরকারের উদ্যোগে আয়োজিত গঙ্গাসাগর মেলার প্রশস্তি। আমরা মনে করি সব তীর্থ বারবার, গঙ্গা তীর্থ মানে আমাদের গঙ্গাসাগর একবার। আমি নিজে গঙ্গাসাগরে গেছিলাম, সেখানে যে ব্যবস্থা ছিল আমার মনে হয়েছিল সরকার যথেষ্ট তৎপর। আমি মনে করেছিলাম আমরা বিরোধিতা করলেও, অনেক জিনিস রাজ্য সরকার খারাপ করলেও, গঙ্গাসাগরের যে পুরো ম্যানেজমেন্ট ব্যবস্থাটা সেটা একটু বৈজ্ঞানিক পদ্ধতি, একটু আধুনিকতার বিষয় সহকারে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার কংগ্রেসের থেকে দূরত্ব তৈরি করে চলেছেন। কংগ্রেসের সমালোচনা করা হচ্ছে, ইন্ডিয়া জোটে শরিক হয়েও কংগ্রেসকে আক্রমণ করছেন তৃণমূলের নেতা সাংসদরা। আর উল্টো দিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি তৃণমূলকে নরম বার্তা দিতে চাইছেন? একটা এমএলএ হতে চায়, ও একটা এমএলএ হতে চায় মমতা ব্যানার্জির পার্টির ঠ্যাং ধরে। এটা এমএলএ হতে চায় 2-4টে সিট যদি হয়। উনি বলতে পারবেন কোন মেলার প্রশংসা করবেন আর কোন মেলায় উনি ডুব দেবেন, উনি ঠিক করুন। ধর্ম এখন পুরোদস্তুর রাজনীতির অঙ্গ। ধর্মকে নিয়ে যে যেভাবে পাচ্ছে ডিভিডেন্ড তুলতে মরিয়া। কে বলেছে আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না? ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। লাইনে এসে গেছেন আপনি, সুন্দর লাইনে এসে গেছেন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, কিন্তু উন্নয়নের কথা দূরে সরিয়ে এখন বিজেপি তৃণমূলের মুখে শুধুই ধর্ম, যার সূচনা হয়েছে এবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো ঘিরে বেনজির ছবিগুলো থেকে। কোথাও পুলিশের পাহারায় করতে হয়েছে পুজো, কোথাও নামাতে হয়েছে র্যাব, যার প্রতিবাদে গত সোমবার বিধানসভায় সরব হয় বিজেপি। মুলতবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন অধ্যক্ষ। তারপরই শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এরপর 30 দিনের জন্য বিরোধী দলনেতা সহ 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ। আমরা গর্বিত, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে, যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে। হিন্দুদের জন্য বলার জন্য, বাগদেবীর জন্য বলার জন্য। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে আবার বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ আনে সরকার পক্ষ। সেই সঙ্গে সরস্বতী পুজো নিয়ে বিরোধী দলনেতাকে পাল্টা জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায়? সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে, সব স্কুলে পুজো হয়েছে, সব কলেজে পুজো হয়েছে, সব ক্লাবে পুজো হয়েছে, সব পাড়ায় পুজো হয়েছে। 3-4 কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো। তারাপীঠের মন্দির ভোগগড় থেকে শুরু করে, তারাপীঠ ডেভেলপমেন্ট কমিটি থেকে শুরু করে, মায়ের মন্দিরের সম্পূর্ণটা, রাস্তাটা, গেটটা কে করেছিলেন? আপনারা। এটা আমরা করেছিলাম। বিরোধী দলনেতা যখন তৃণমূল সরকারকে হিন্দু বিরোধী বলে কটাক্ষ করছেন, তখন পাল্টা জবাব দিতে ছাড়েননি মুখ্যমন্ত্রীও। এই বাংলাতে যিনি তোষণের নামে হিন্দু সমাজকে, হিন্দু ধর্মকে কার্যত এখানে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন, আমরা অস্তিত্ব রক্ষার সংকটে ভুগছি। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন? হিন্দু ধর্মটা কি এত ছোট? যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আপনি কথায় কথায় পিতৃদেবতাকে আক্রমণ করে বলেন। আমি বলতে চাই না কথাটা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বৃহস্পতিবার নিউ টাউনে একটি বেসরকারি হাসপাতালের শিলান্যাস করতে গিয়েও সর্বধর্ম সমন্বয়ের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। সব মানুষকে মিলেমিশে একটা দেশ তৈরি হয়। এই দেশে তো একটা রাজ্য নয়, কত রাজ্য, এক একটা রাজ্যের এক একটা ভাষা,
এক একটা রাজ্যের এক একটা শিক্ষা, এক একটা রাজ্যের এক একটা খাওয়া দাওয়া, এক একটা রাজ্যের এক একটা কালচার, বাট উই রেসপেক্ট ইচ অ্যান্ড এভরিবডি, উই রেসপেক্ট all culture, and that's why unity in diversity is our tradition, it is our origin. যা খুশি বলে যাচ্ছেন 1 ঘন্টা 22 মিনিট, আমি ব্যানার্জি, আমি ব্রাহ্মণ, খুব ভালো লাগছে। হিন্দুদের কাছে যা আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন, আপনাকে যে বলতে হচ্ছে আমি হিন্দু, আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার, আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। গত কয়েক বছর ধরে গোটা দেশে হিন্দু মুসলমানের রাজনীতি খুল্লাম খুল্লা চলছে, কোনো রাগ ঢাক না রেখে। এবার বাংলাতেও কি তা শুরু হয়ে গেল? আপনি কত বড় সাম্প্রদায়িক 2021 নন্দীগ্রামে গিয়ে দেখেছি, আপনাকে বারে বলেছি, আমরা বিজেপি এমএলএরা মুসলিমদের ভোটে কেউ জিতিনি, আমরা হিন্দুদের ভোটে জিতেছি এবং জনজাতিরাও আমাদের ভোট দিয়েছে, এখানে বুদ্রাই টুডুরা আছে। স্বাভাবিকভাবে আমরা দায়বদ্ধ। শুভেন্দু বাবু হচ্ছেন তৎকাল হিন্দু, বিজেপি করতে গিয়ে দেখাতে হবে তৎকাল হিন্দু, নইলে পুরনো বিজেপি আর আরএসএস বসতে দেবে না, পিঁড়ি পেতে দেবে না গো। সেই কারণে তৎকাল হিন্দু সাজার জন্য উগ্র কথাবার্তা বলতে হচ্ছে। বাংলায় তৃণমূল ও বিজেপির মধ্যে ধর্ম নিয়ে রাজনীতি যখন তুঙ্গে, তখন এই পরিস্থিতির জন্য মূলত তৃণমূলকেই দায়ী করেছে সিপিএম। এই রাজ্যে আরএসএস কে টেনে এনেছে কে? মৌলবাদীদের টেনে এনেছে কে? শূন্য বিজেপিকে 77-এ পৌঁছে দিয়েছে কে? সে ক্ষমতা দখলের সিঁড়ি হিসেবে ধর্মকে বিজেপি ব্যবহার করে, আরএসএস ব্যবহার করে, আর আরএসএস এর সৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন। ধর্ম করলে তো কোনো আপত্তি নেই, যে যার ধর্ম পালন করবে, এই তো আমার ভারতবর্ষ। তো সেখানে ধর্মকে উনি ক্ষমতা দখলের জন্য কেন ব্যবহার করেন? এটা প্রথম কথা, সেটা হচ্ছে জীবন্ত লাশ সিপিএম এর কথা এখন শুনে লাভ নেই। মকফাইটের প্রশ্নে আমি শুধু এইটুকুই বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির এই সময়কালে শয়ে শয়ে কর্মীদেরকে যারা তৃণমূল কংগ্রেসের দ্বারা খুন হয়েছে, তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন যে সেটিং আছে কিনা। ফলে প্রশ্নটা এটা নয়, প্রশ্নটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানি নালিশ কাকে বলে, জীবন্ত লাশকে এখন আপাতত থাকুক। কিন্তু আমি বলছি শঙ্কর, মানে তোমার আত্মবিশ্বাস বাড়ছে কিনা যে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর ওপর ভরসা রাখছেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ করতে প্রধানমন্ত্রীর কাছেই চিঠি দিচ্ছে? নালিশ আজকে আমরা দুটো পিসি দেখলাম, একটা হচ্ছে নালিশ পিসি আর একটা হচ্ছে সাফাই পিসি। তো নালিশ পিসি কাকে নালিশ করতে যাচ্ছেন? তিনি নালিশ করতে যাচ্ছেন যাকে নির্বাচনের সময় বলেছিলেন হরিদাস পাল কোমরে দড়ি দিয়ে ঘোরাবো। আজকে ওনার হঠাৎ করে এই যে বোধোদয়, এই বোধোদয় কি ভয় থেকে যদি ওই বিজেপিকে সামনে ফ্রন্টে এনে লড়াই করে বলেছে, আর 2014 সালে বিজেপির ভোটের কেন বসে থাকে? আমি বলি 2014 সালে বিজেপির ভোটের পার্সেন্টেজ ছিল 17, আর 2016 সালে সেটা 10% নেমে গেল। তৃণমূল হেরে যাচ্ছিল কংগ্রেসের বামজোটের কাছে। ধর্ম যেভাবে মানুষের মধ্যে ঢোকে, ডেভেলপমেন্ট কখনো সেভাবে ঢোকে না। এই জায়গার থেকে দাঁড়িয়ে বিজেপির কিন্তু এই গোটা লাইনটা হার্ড লাইন হচ্ছে, এবং সেটা শুধু এখানে নয়, আপনি উত্তরপ্রদেশে দেখুন, গোটা এই যে প্রয়াগকে যেভাবে বিজেপি তুলে ধরছে, আজকে শুধু উত্তরপ্রদেশের জন্য নয়, গোটা মানে পশ্চিমবঙ্গের ইলেকশনের ক্ষেত্রেও প্রয়াগের যে পূর্ণকুম্ভ 144 বছর পরের এই যে বলা, বারবার করে বলা, অনেক ইয়ে সত্ত্বেও আমি বলিনি, তারপর বলবে এইগুলো কিন্তু কাজ দিচ্ছে। আপনি দেখুন এটার ফলে কি হয়েছে। হিন্দুত্ব ইডিওলজি 1989 থেকে পালামপুর রেজলিউশনে বিজেপি নিয়ে এসেছিল, তারপরে ছিল, কিন্তু বিজেপি কখনো কখনো একবার হিন্দুত্ব, স্ট্রং হিন্দুত্ব নিচ্ছে, সফট হিন্দুত্ব নিচ্ছে,
এই ঠিক, কিন্তু এই রাজ্যের আবহাওয়াটা অনেকটা আলাদা ছিল, মানে সেটা সায়নদীপদের 30 বছর 3 দশকের বেশি সময় ধরে ধর্ম আফিংনেশন বলার কারণে হোক বা শঙ্করদের পূর্বাশ্রমে, মানে শঙ্করের পূর্বাশ্রমে বলা, আমি জানি না, আবহাওয়াটা কিন্তু পাল্টাচ্ছে। সেই জায়গাতে আসতে চাইছি। আমার বক্তব্যটা বলিনি, এক তো ইমানসিপেটরি যে আইডিয়াস তার ফল হয়েছে, মুক্তি দিতে পারে এই যে কমিউনিস্ট আইডিয়াস সারা পৃথিবীতেই ফল হয়েছে, এখানেও তার ফল হয়েছে, সেটা কিন্তু সারা, যার জন্যই ফান্ডামেন্টালিজমের উদ্ভব ঘটেছে। কিন্তু এই উদ্ভবটা আপনি দেখুন ভালো করে, 2011-তে 4%, 2016-তে 14%, 2019-এ 40%, 2% কমেছে। ডিফারেন্স হয়ে গিয়ে দাঁড়িয়েছে 45 থেকে 50 মানে লক্ষ ভোটের। এই যে 7-8% ভোট, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমার দেখে মনে হচ্ছে উনি এই হিন্দু সাইকির যে জাগরণ ঘটছে এটা দেখে একটা আশঙ্কিত হচ্ছেন, তার মধ্যে একটা আশঙ্কা এসছে যাতে এটা কনসলিডেশন। স্যার আমি শুধু একটা কথা, আমি একটা মিনিট স্যার, আপনি হিন্দু জাগরণ আমি শুধু একটা সাধারণ কথা বলি। আপনি মদন মিত্র সাহেবের কথা জানেন তো? হ্যাঁ, একজন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী বলছে এই রাজ্যের মন্ত্রিসভায় 10 কোটি 20 কোটি টাকার বিনিময়ে মন্ত্রী হওয়া যায়, আর সেই মন্ত্রী পরিষদের যিনি নেতা তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রীর প্রতি আপনার ঘেন্না তৈরি হবে কি হবে না? একজন এই সমস্ত প্রেক্ষিত থেকে এসে আমি সায়নদীপকে শুধু একটু মনে করিয়ে দেবো যে সায়নদীপ একই সঙ্গে দুজন প্রধান শত্রু কোনো কমন পার্টি হতে পারে না। আমি ইতিহাস বলে এটা একেবারে জার্মানি 1933 থেকে আরম্ভ করে পি সুন্দরাইয়ার যে দলিল কেন আমি পলিটব্যুরো থেকে পদত্যাগ করব 1975 কোথাও হতে পারে না। তার কারণ সেদিন আরএসএস কে সঙ্গে নিয়ে কমিউনিস্ট পার্টি ইংল্যান্ডের বিরুদ্ধে গিয়েছিল। আমার মনে হয় আরো পর্যালোচনার প্রয়োজন ছিল ছেড়ে আসার আগে। 2012 সালের 18 সেপ্টেম্বর টাউন হলে ম্যারাথন বৈঠকের পর ডিজেলে দাম বৃদ্ধি, রান্নার গ্যাসে ভর্তুকি ছাঁটাই ও খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে ছাড়পত্রের সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রের ইউপিএ 2 সরকারের থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর 4 দিনের মাথায় 2012 সালের 22 সেপ্টেম্বর ইস্তফার পাল্টা ইস্তফা। রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন কংগ্রেসের মন্ত্রীরা। জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় কংগ্রেস। এবার মন্ত্রিসভা থেকে সরে আসা নিয়ে কি কার্যত আক্ষেপ শোনা গেল বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতির গলায়? আমি কোনোভাবে মনে করি আরো বিচার বিশ্লেষণের প্রয়োজন ছিল। তার কারণ আমাদেরও তো মানুষ ভরসা করে ভোট দিয়েছিলেন 2011। আমার মনে হয় আরো পর্যালোচনার প্রয়োজন ছিল ছেড়ে আসার আগে। আমাদের কথার উপরে তো মানুষ ভরসা করে ভোট দিয়েছিল, তো মানুষের রায় নেওয়া দরকার ছিল। সেদিন সোনিয়া গান্ধী, প্রিয়রঞ্জন দাস মুন্সি, সেদিন নির্বাচন কমিশন, তাদের উপরে চাপ তৈরি করা বারে বারে পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গের কংগ্রেসের নেতৃবর্গ, যে সেন্ট্রাল ফোর্স দিতে হবে। যে অফিসারকে নিয়োগ করা হয়েছিল সেই প্রথম বাংলা দেখল যে পোলিং স্টেশনের সামনে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে আছে। বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতিকে অধীর চৌধুরী পাল্টা মনে করিয়ে দিয়েছেন সেই সময়ে কিসের ভিত্তিতে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যে সভাপতি সে নিশ্চয়ই জানে একটা রাজ্য চলে কেন্দ্রের নির্দেশে, কেন্দ্রের মতামত না নিয়ে কোনো রাজ্য চলে না, আমরা কেন্দ্রের অধীন। সম্প্রতি দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে রেখে অরবিন্দ কেজরিওয়ালের দলকে সমর্থনের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদেও কংগ্রেস থেকে দূরত্ব তৈরি করে রেখেছে তৃণমূল। তারপরেও কি তৃণমূল প্রশ্নে নরম অবস্থানে নিচ্ছেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার? কংগ্রেস পার্টিটা তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস, যেটুকু অবশিষ্ট ছিল দিল্লির নেতারা ওখান থেকে অধীর চৌধুরীকে সরিয়ে বাদবাকিটা শেষ করে দিয়েছে, কফি শেষ পেরেকটা পুঁতে দিয়েছে। এবার ওনাকে পাঠিয়েছে তৃণমূলের তাবেদারি করবার জন্য। কংগ্রেসের রাজনৈতিক দীনতা এমন জায়গায় পৌঁছেছে যে যে দল কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে তার সামনেই ভিক্ষাপাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শুভঙ্কর সরকারের অবস্থানে প্রত্যাশিতভাবেই খুশি তৃণমূল। যদি বিচার বিবেচনাই করতে হয়, বিশ্লেষণ করতে হয়, তাহলে 2001 কেন? তাহলে তো 1997 থেকেও বিচার বিবেচনা করা উচিত। আমি তার বক্তব্যকে কোথাও কন্ট্রাডিক্ট করছি না, মানে কোনোভাবে বিরোধিতাও করছি না, তার উপর কোনো মন্তব্যও করছি না। কিন্তু কংগ্রেস যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 9 দশকের
সিপিএম বিরোধী আন্দোলনকে কণ্ঠরোধ করার চেষ্টা করেছে, যে কারণে তৃণমূল কংগ্রেসের জন্ম, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে অবিচার দিল্লির কংগ্রেস নেতৃত্ব করেছেন, তো সেটাও পুনর্বিচার তাহলে তখন থেকেই হওয়া উচিত। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র উন্নয়ন সংক্রান্ত মামলায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য সরকার। মানুষ মরতে দাও, তাতে আপনাদের কি? আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়। আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন, কলকাতার বাইরে গিয়ে দেখুন কি অবস্থা, মানুষ মারা যাচ্ছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এভাবেই কড়া সমালোচনা করেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এই আবহেই বৃহস্পতিবার নিউটাউনে বেসরকারি হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ঢালাও প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও, জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যে একটা আমরা বিপ্লব এনেছি। আমরা বিনা পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসা দিই, রোগ নির্ণয় করি, ওষুধপত্রের ব্যবস্থা করি। এতে আমাদের বছরে 2000 কোটি টাকা খরচ হয়। আমাদের স্বাস্থ্যসাথী স্কিম প্রায় 9 কোটি মানুষের সাথে যুক্ত। রাজ্যের মুখ্যমন্ত্রীর গায়ে সমস্ত লাগে না, তার কারণ উনি বর্ম পরে থাকেন, এগুলোকে গায়ে মাখেন না। রাজ্যের যে করুণ স্বাস্থ্যের অবস্থা, তারপরও মুখ্যমন্ত্রী একটি নতুন হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে বড় বড় কথা বলছে। মথুরাপুরের পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র উন্নয়ন সংক্রান্ত মামলায় মঙ্গলবার প্রধান বিচারপতি বলেন, 1976 সালে যে হাসপাতালে 10টি শয্যা ছিল, এখন 2025 সালে এসেও স্বাস্থ্য সচিব বলছেন এই সংখ্যাই ঠিক আছে। একমাত্র কোনো নির্বোধী এই যুক্তিতে বিশ্বাস করবে। রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে কড়া ভাষায় প্রধান বিচারপতি বলেন, আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়। আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন, কলকাতার বাইরে গিয়ে দেখুন কি অবস্থা, মানুষ মারা যাচ্ছে। চন্দননগরে কোনো মাল্টি স্পেশালিটি হাসপাতাল নেই। পুরুলিয়া, মুর্শিদাবাদে চলে যান, দেখবেন স্বাস্থ্য ব্যবস্থা কি অবস্থায় রয়েছে। রাজনৈতিক ইচ্ছে ছাড়া আমলারা কাজ করতে পারেন না, ভক্তি ছাড়া রথ টানা খুব মুশকিল। আপনাদের নিয়োগ সংক্রান্ত নীতি পরিবর্তন করতে হবে। মানুষই আপনাদের ক্ষমতায় বসিয়েছে, তাদেরকে কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদেরই। তিনি আরও বলেন, যারা আদিবাসী হিসেবে জন্মগ্রহণ করেছেন তাদের কি অধিকার নেই আধুনিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের উন্নত করার? আপনারা সুন্দরবনের মধুর জিআই ট্যাগ নিয়ে গর্ব করেন, সেটা সংগ্রহ করতে কত কষ্ট হয় জানেন? হয়তো মনে করেন যে এরা চলে গেলে মধুকে সংগ্রহ করবে। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র উন্নয়ন সংক্রান্ত মামলার শুনানির সময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন করেন, মানুষকে কেন করমণ্ডল এক্সপ্রেস ধরতে হয়? অর্থাৎ বাংলা থেকে চিকিৎসার জন্য কেন অসংখ্য রাজ্যবাসীকে দক্ষিণ ভারতে যেতে হয়? ঘুরিয়ে সেই প্রশ্নই তোলে কলকাতা হাইকোর্ট। দক্ষিণ ভারতগামী এই ট্রেনগুলি এমনিতেই বাঙালি রোগীতে ভর্তি থাকে। প্রতিদিন শালিমার থেকে অসংখ্য বাঙালি দক্ষিণমুখ হন শুধুমাত্র সুচিকিৎসার জন্য। কারুর গন্তব্য চেন্নাই, কারুর হায়দ্রাবাদ কিংবা কারুর বেঙ্গালুরু। উত্তর চব্বিশ পরগনার ইতিন্ডা থেকে 1700 কিলোমিটার দূরে চেন্নাইয়ে যাচ্ছেন ক্যান্সার আক্রান্ত অঙ্কুর আলী মণ্ডল। অ্যাপোলো হাসপাতালের চেন্নাই শাখায় চিকিৎসার জন্য যাচ্ছেন তিনি। যেটা মন লাগে ওই জন্য যাচ্ছি, ভালো লাগে, সেটা সবাই বুঝবে এবং জানে। এত ভালো, এখানে যদি ভালো হতো কেন বাইরে যাব। পশ্চিম বর্ধমানের অন্ডালের বাসিন্দা মনোজ বৈদ্য আবার যাচ্ছেন হায়দ্রাবাদ এলভি প্রসাদ আই ইনস্টিটিউটে চোখের চিকিৎসার জন্য। ট্রিটমেন্ট করাবার জন্য যেতে হচ্ছে, হ্যারাসমেন্ট করে যেতে হচ্ছে আমাকে। কলকাতায় বলতে কলকাতায় গেলে পরিষেবা ঠিক মতো নেই, আর মেশিনারি ব্যবস্থা ঠিক মতো নেই। দমদম পার্কের অশোক মুখোপাধ্যায়, কল্যাণীর প্রসেনজিৎ ঘোষ, অসীমা ঘোষরাও এ রাজ্যে চিকিৎসার ব্যবস্থার উপর ভরসা রাখতে না পেরে পাড়ি দিলেন সেই দক্ষিণ ভারতে। পেটের রোগের চিকিৎসার জন্য গন্তব্য হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল। ট্রিটমেন্ট ভালো নয়, ও ধরতেই পারে না ডাক্তারটা কিছু, বাধ্যই তো যায়। এটি ধরতেই পারে না ডাক্তার কি হয়েছে, সেটা বুঝতেই পারে না। ট্রিটমেন্ট হয় এখন সেরকম খুঁজে আমি কত খুঁজবো। অসুস্থ বৃদ্ধ বাবাকে নিয়ে দক্ষিণ ভারতে পাড়ি দিচ্ছেন মুর্শিদাবাদে ডোমকলের বাসিন্দা সাইনুল ইসলামও। ট্রিটমেন্ট হয়েছে কিন্তু হয়তো বাড়ছেও না, কমছেও না, উন্নতি হচ্ছে না। তার জন্য হয়তো হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদে ওখানে বড় হাসপাতাল আছে বলে পেটের, ওখানে নিয়ে যাচ্ছে। চিকিৎসা ভালো তাই তো এখানে যদি রোগী সেরে যেত তাহলে তো ওখানে যেতাম না। সুচিকিৎসা সবাই চায়, ধনী গরিব মধ্যবিত্ত সকলেই।
আর ঘর ছেড়ে কেই বা যেতে চায় দূরে, কিন্তু ঘরের দুয়ারে ভালো চিকিৎসা না পেলে তো বাধ্য হয়ে যেতেই হয় দক্ষিণে। ধনীরা নয় আমেরিকা সিঙ্গাপুরে যেতে পারে, কিন্তু সাধারণ মানুষ তাদের গন্তব্য তাই দক্ষিণ ভারত। কিন্তু বঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় কোথায় খামতি? কেন হাজার হাজার বাঙালিকে বাইরে যেতে হবে? দণ্ডমুণ্ডের কর্তারা কি কেউ কখনো ভেবে দেখেছেন কিংবা ভাববেন কখনো? এবিপি আনন্দ।